কথাই বলে পাপ এটা নাকি মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক। মৃত্যু ওটা তো এক নিমিষেই সব শেষ, কিন্তু পাপ এটা মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। হ্যাঁ, আজকের গল্পটাও কিছুটা এমন। একটা পরিবার শুধু নিজেদের সামান্য সুখের আশায় চুক্তি করে এক ভয়ানক পিশাচের সাথে, যার শেষ পরিণতি না এখনই কিছু বলবো না। একটা ইউনিক হরর মিস্ট্রির মুভি। হ্যালো, আমি অনিক, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। গল্পের শুরুতেই আমরা একটি বাড়ি দেখতে পাই, যেখানে হারমান নামের একজন ব্যক্তি, তার স্ত্রীর নাম শ্রী এবং তাদের দুটি সন্তান ছিল। তাদের মেয়ের নাম ছিল ডাইনা এবং ছেলের নাম অ্যান্ডি। প্রতিদিনের মতো সেদিন রাতে শ্রী খাবার রান্না করছিল। সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তখন শ্রী জানালা দিয়ে বাইরে একজন মহিলাকে দেখতে পায় এবং মনে মনে সে একটু ভয় পায়। তবুও সে সবকিছু উপেক্ষা করে খাবার টেবিলে এসে সবাইকে রাতের খাবার সার্ভ করছিল। এরপর সবাই রাতের খাবার খেতে শুরু করে এবং হঠাৎ করেই হারমানের গলায় কিছু একটা আটকে যায়। এরপর সে লক্ষ্য করে যে তার গলা থেকে ব্লিডিং হচ্ছে। এটা দেখে শ্রী ভয় পেয়ে যায় এবং শ্রী তখনই ডাইনাকে বলে ডাক্তারকে কল করতে। যতক্ষণে তারা ডাক্তারকে ডাকছিল ততক্ষণে হারমানের গলা থেকে একটি কাঁচের টুকরো বেরিয়ে আসে। ক্রমশই তার অবস্থা খারাপ হতে থাকে। এমন সময় সেখানে তার ছেলেও উপস্থিত হয়ে যায়, কিন্তু কোনোভাবেই তারা হারমানকে বাঁচাতে পারেনি এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তী সিনে সবাইকে আমরা একটি কবরস্থানে দেখতে পাই। হারমানকে কবর দেওয়ায় তার স্ত্রী অনেকটাই ভেঙে পড়েছিল। সে এতটাই ভেঙে পড়েছিল যে নিজেকে কোনোভাবে সামলাতে পারছিল না। এরপর যখন তারা বাড়িতে ফিরে আসে তখন তাদের বাড়িতে থাকা সকল প্রতিবেশীরা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। কাঁদতে কাঁদতে শ্রী যখন তার নিজের রুমে আসে তখন টেবিলের উপরে সেই কাপড়ের টুকরোটা দেখতে পায়, যার মধ্যে ছিল কাঁচের সেই ভাঙা অংশ, যেগুলো হারমানের গলা থেকেই বেরিয়েছিল। শ্রী সেগুলোকে যত্ন করে একটা কাপড়ে মুড়ে তার কাছে স্মৃতি হিসেবে রেখে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি শ্রী নিজের বাড়ির লোকদের জন্য খাবার রান্না করছিল এবং মেয়ে ডাইনাও তার সাথে ছিল। এরপর ডাইনা হঠাৎ করেই লক্ষ্য করে যে দরজার ওপাশে একজন লোক দাঁড়িয়ে রয়েছে এবং তাকে দেখা মাত্রই ডাইনা একটু অবাক হয়ে যায়। ওই লোকটার নাম সেলিম। সে অন্যের বাড়ি দেখাশোনা এবং ঘরের চাল মেরামতের কাজ করত। এই কারণেই শ্রী তার ঘরের চালের যে লিকেজটি হয়েছিল সেটা রিপেয়ারিং করার জন্য সেলিমকে ডেকেছিল। শ্রী তখন তাকে জিজ্ঞাসা করে যে আমার কাজটা তুমি করে দিয়েছো সেলিম? এরপর সেলিম তাকে বলে যে ওই কাজটা আমি কালকেই করে দিয়েছি। একথা বলে সেলিম সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় অ্যান্ডি তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের বাড়িতে আসে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল হানু। সেদিন আবার বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছিল। অ্যান্ডি আর হানু একটা ঘরে বসে পিয়ানো বাজিয়ে মিষ্টি সুরে গান গাইছিল, কিন্তু হঠাৎ করেই রান্নাঘর থেকে একটা আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজটা শোনার পর সবাই রান্নাঘরে চলে আসে এবং দেখতে পায় মেঝেতে তাদের মা পড়ে আছে। তখন সবাই মিলে তাকে ঘরে নিয়ে আসে এবং রাতে শ্রী দেখতে পেল তার পায়ে এক অদ্ভুত কালো রঙের দাগ। এটা দেখে শ্রী একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই কালো দাগ তার পায়ে কিভাবে এলো এবং উপরে তাকাতেই ঘরের চালে ঠিক একই ধরনের কালো দাগ দেখতে পায় যেটা তার পায়ে হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে সেলিমকে আবারও ডেকে পাঠায় এবং বলে আমার ঘরে যে লিকেজটা হয়েছিল সেটা কি তুমি ঠিক করে দিয়েছিলে? তখন সেলিম শ্রীকে বলে যে ওটা তো আমি দুদিন আগেই করে দিয়েছি। এই কথাটা শুনে শ্রী একটু চিন্তায় পড়ে যায়। এরপর কোনো কিছু না ভেবে শ্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এমন সময় তার ছেলে অ্যান্ডি সেখানে চলে আসে এবং অ্যান্ডি তার মাকে বলে আজকে তুমি চিকেন বানাও। একথা শুনে শ্রী তাকে বলে যে তোমার বাবার মৃত্যুর পর আমি চিকেন বানানো ছেড়ে দিয়েছি। একথা বলতে বলতেই সে অ্যান্ডির রুমের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে পুরো রুম ফাঁকা এবং তখনই রান্নাঘর থেকে আওয়াজ ভেসে আসে এবং উকি দিয়ে সে যখনই টেবিলের দিকে তাকায় তখন দেখতে পেল যে রান্না করা সমস্ত খাবারগুলো টেবিলের উপর থেকে একা একাই নিচে পড়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে সে একটু ভয় পায়। এরপর হঠাৎ তার চোখ যায় জানালার দিকে এবং তখনই অ্যান্ডি তার সামনে চলে আসে। সে অ্যান্ডিকে জিজ্ঞাসা করে যে এর আগে কি তুমি বাসায় এসেছিলে? অ্যান্ডি একথা শোনা মাত্রই শ্রীকে বলে যে না, আমি এই মাত্রই বাসায় এসেছি। তখন শ্রী তাকে বলে তাহলে চিকেন বানাতে আমাকে কে বলল? অ্যান্ডি তখন তার মাকে বলে যে আমি তোমাকে কোনো কিছুই রান্না করতে বলিনি, আমার মনে হয় তুমি খুব ক্লান্ত। একথা বলে অ্যান্ডি মাটিতে পড়ে থাকা খাবারগুলো পরিষ্কার করতে থাকে আর পরিষ্কার করতে করতেই সে তার মাকে বলে যে হানুম আজকে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসবে, তাই শুধু শুধু আজকে তোমার রান্না করার দরকার নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই হানুম তার বাড়ি থেকে নানা রকম খাবার রান্না করে নিয়ে এসেছে। খাবার শেষ করে সবাই গল্প করতে থাকে। তখন শ্রী চেয়ারে বসে একা একাই বিড়বিড় করে কিছু বলতে থাকে এবং তখনই আকাশে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন শ্রী ভারী গলায় হানুমকে বলে
যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকের রাতটা তুমি আমাদের বাসায় থেকে যাও। এরপর ডাইনা হানুমকে তার রুমের দিকে নিয়ে যায়। মাঝরাতে হঠাৎ সিরির ঘুম ভেঙে যায় এবং রুমের ভিতরে সে দেখতে পেল এক ভয়ানক কালো ছায়া। এটা দেখার পর সে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায়। সকালে মায়ের এমন অবস্থা দেখে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এরপর ডক্টর কিছু ওষুধ লিখে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর সিরি যখন টেবিলে বসে চা খাচ্ছিল, তখন সেলিম তাদের বাড়িতে আসে। সেলিম এসে তাকে বলে যে তোমাদের বাড়ির কাজ আমি ঠিক করে দিয়েছি এবং আজকেই আমার এখানে শেষ কাজ। এরপর আমি অন্য কোথাও নতুন কাজের জন্য চলে যাব। রাতে সবাই মিলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন ডাইনা হঠাৎ করেই বলে ওঠে যে আমি কাল স্কুলে যাব না। তখন সিরি তাকে বলে যে আমি এখন সম্পূর্ণ সুস্থ, তুমি কাল স্কুলে যাও, শুধু শুধু স্কুলটা মিস করো না। পরের দিন সকালে যে যার মতো স্কুল কলেজে চলে যায়। সিরি তখন জঙ্গলের রাস্তা ধরে জারবোর বাড়িতে পৌঁছে যায়। আসলে জারবো ছিল একজন কালো জাদুর তান্ত্রিক। জারবো সিরিকে দেখা মাত্রই বলে ওঠে যে 20 বছর পর হঠাৎ আমাকে কেন তোমার মনে পড়লো। তখন সিরি তাকে বলে যে আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, তাই আমি সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। জারবোর ঘরটা ছিল লাল এবং চারিদিকে আগুন জ্বলছিল। এরপর জারবো তার হাতে থাকা একটি মুরগির ডিম দিয়ে কিছু মন্ত্রপাঠ করতে থাকে এবং জারবো সিরিকে ওই ডিমটা ফাটাতে বলে। ডিমটা ফাটানোর পর সেখান থেকে কালো রঙের কুসুম বেরিয়ে আসে। এটা দেখেই জারবো তাকে বলে যে কেউ তোমার উপর ভয়ানকভাবে কালো জাদু করেছে, যার জন্যই তোমার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। দেখো, এই কালো জাদু যদি খুব শীঘ্রই ধ্বংস করা না যায়, তাহলে ভয়ানক কিছু তোমার সাথে ঘটতে চলেছে। এ কথা শুনে সিরি জারবোকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং জারবো তাদের বাড়িতে এসে সবকিছু ভালো করে দেখতে থাকে। এবং জারবো যখন একটি রুমে প্রবেশ করে, তখন অদ্ভুতভাবে সেখানে বাতাস বইতে থাকে। এরপর জারবো জাদুমন্ত্রের সাহায্যে দুটি বাঁশের কাঠি দিয়ে সেই কালো জাদু একটি কাঁচের বোতলে বন্দি করে ফেলে। ওইদিকে এসব দৃশ্য দেখে শ্রী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জারবো সেই ভয়ানক কালো ছায়াকে তার সঙ্গে নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় হানু তাকে দেখে ফেলে। পরের দিন শ্রী আবারও জারবোর বাড়িতে আসে এবং সে জারবোকে একটি ছবি দেখিয়ে বলে যে এই কি সেই লোক যে আমার উপরে কালো জাদু করেছে। একথা শুনে জারবো তাকে বলে যে হ্যাঁ, এই সেই লোক যে তোমার উপর কালো জাদু করেছে। এরপর জারবো যখন মন্ত্রের সাহায্যে সেই ভয়ানক শক্তিকে ধ্বংস করার চেষ্টা করছিল, তখন সেই শক্তি তাকেই বশ করে নেয়। এরপর জারবোকে হাওয়ায় তুলে তার গায়ে আগুন লাগিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। দেখা যায় চারিদিকে শুধু আগুন আর আগুন। শ্রী কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে ডাইনা তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং বাড়িতে এসে সে তার মাকে খুঁজতে থাকে। এরপর ডাইনা টেবিলের উপর একটি অ্যালবাম দেখতে পায় এবং তখনই শ্রী প্রাণ বাঁচিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখতে পায় ডাইনা সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল। ডাইনা তার মাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার গোটা শরীরে রক্তের দাগ। এরপর ডাইনা তার মাকে ঘুম পাড়িয়ে দেয়। সে তার ভাই অ্যান্ডিকে পুরো ঘটনাটি খুলে বলে, কিন্তু অ্যান্ডি তার কোনো কথাই বিশ্বাস করছিল না। যখন ডাইনা দেখতে পেল ভাই অ্যান্ডি তার কোনো কথাই বিশ্বাস করছে না, তখন সে নিজে থেকেই সবকিছু খুঁজতে থাকে। আর প্রথমেই সে পৌঁছে যায় জারবোর বাড়িতে। জারবোর বাড়িতে গিয়ে ডাইনা একটি ছবি খুঁজে পায় এবং ওই ছবিতে ডাইনা একটি ঘর দেখতে পায়। এরপর ডাইনা ছবিটি নিয়ে ওই ঘরটিকে খুঁজতে বের হয়। রাস্তায় তখন দেখা যায় গ্রামের লোকেরা জারবোর বইয়ের উপর রাগারাগি করছে এবং তারা কোনোভাবেই জারবোর লাশটা কবরস্থানে দাফন করতে চাইছিল না, কারণ গ্রামের সবাই জানে যে জারবো কালো জাদু করত। এরপর আমরা দেখতে পাই যে ডাইনা অবশেষে খুঁজতে খুঁজতে ছবিতে থাকা ওই বাড়িটা খুঁজে পায়। সে যখনই ওই বাড়ির ভিতরে প্রবেশ করে, দেখা যায় একটি লোক বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই লোকটা ডাইনার সাথে কোনো কথাই বলতে চাচ্ছিল না। ডাইনা যখন ওই লোকটার কাছ থেকে কোনো উত্তর জানতে পারছিল না, তখন সে পাশের একটি বাড়িতে যায় এবং পাশের বাড়িতে থাকা একজন বৃদ্ধ মহিলা তাকে সাহায্য করে। ওই মহিলা তাকে একটি ঘটনা বলে যে বহু বছর আগে এই বাড়িতে লীলা নামে একটি মেয়ে থাকতো, কিন্তু হঠাৎ করেই গ্রামবাসীরা তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। সেই বৃদ্ধ মহিলা ডাইনাকে লীলার বর্তমান ঠিকানাও দিয়ে দেয়। ওই দিন রাতে অ্যান্ডি তার রুমের ভিতরে বসে বসে গান গাইছিল, কিন্তু ওইদিকে তার মা নিজের ঘরের ভিতরে জারবোর আত্মাকে দেখতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ডাইনা এবং অ্যান্ডি সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে জারবোর আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়।
মায়ের এমন অবস্থা দেখে অ্যান্ডিরও এখন মনে হতে থাকে যে তার মা এবং বোন যা বলছে সবই সত্যি। পরের দিন সকালে অ্যান্ডি চলে যায় জার্বোর বাড়িতে এবং ডাইনা বেরিয়ে পড়ে লিলার খোঁজে। অ্যান্ডি যখন জার্বোর বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে তখন কেউ ছিল না। পুরো বাড়ি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখন সে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তখন একজন বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়। ওই বৃদ্ধ মহিলা তাকে বলে যে জার্বোকে কবর দেওয়া হয়েছে ওই জঙ্গলের ভিতরে। তার কথা মতো অ্যান্ডি সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল যে জার্বোর কবরের ভিতরে লাশ নেই। এটা দেখা মাত্রই অ্যান্ডি বুঝতে পারে যে তার মা এবং বোন মোটেও সুরক্ষিত নয়। এক মুহূর্ত দেরি না করে অ্যান্ডি ছুটে যায় তার মায়ের কাছে। পরের সিনে আমরা দেখি ডাইনা পৌঁছে যায় ওই বাড়ির ঠিকানায় যেখানে লীলা নামে সেই মহিলাটি থাকতো। বাড়িটা খুঁজে পাওয়ার পর ডাইনা তার ভাইকে ফোন করতে থাকে, কিন্তু অ্যান্ডি জঙ্গলের অনেকটাই গভীরে ছিল, যার ফলে নেটওয়ার্কের কারণে সে তার ভাইকে ফোনে পাচ্ছিল না। এরপর কোনো উপায় দেখতে না পেয়ে তারা দুজনেই বাড়ি চলে আসে, কারণ তাদের উদ্দেশ্য একটাই, তাদের মাকে কোনো না কোনোভাবে বাঁচাতেই হবে। ডাইনা বাড়িতে এসে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না এবং তখনই দেখা যায় সিরি তার রুমের ভিতরে জার্বোর আত্মাকে দেখতে পায় এবং জার্বোর আত্মা তাকে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করতে বলে। এরপর অ্যান্ডি তার বাড়িতে পৌঁছে যায় এবং বাড়িতে শেষে প্রথমেই হানুমকে দেখতে পায়। হানুমকে দেখার পর সে তাকে জিজ্ঞাসা করে যে আমার মা কোথায়। তখন হানুম তাকে বলে যে তোমার মা হয়তো নিজের রুমেই আছে। এরপর অ্যান্ডি চলে যায় তার মায়ের রুমের দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল তার মায়ের রুমের দরজা বন্ধ। কোনো কিছু না ভেবে অ্যান্ডি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং দেখতে পেল তার মা সেখানে নেই, কিন্তু তার বোন অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর ডাইনাকে তার রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। ওইদিকে এসব ঘটনা দেখে হানুম অবাক হয়ে যায় এবং অ্যান্ডিকে বলে তোমাদের বাড়িটা মোটেও নিরাপদ নয়। তাই হানু সবাইকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর তার বোন হানুমকে রুমে ঘুম পাড়িয়ে দেয়, কারণ ডাইনার শরীরটা তখন জ্বরে পুড়ে যাচ্ছিল। এরপর অ্যান্ডি, হানুম এবং তার মা রত্না মিলে রাতের খাবার খেতে থাকে। রাতের খাবার শেষ করে অ্যান্ডি তখন ঘরের ভিতরে একা একা বসেছিল এবং রুমের ভিতরে সে একটি ডায়েরি দেখতে পেল এবং ডায়েরিটা পড়ে সে জানতে পারে যে রত্নার আসল নাম লাইলা। এটা দেখার পর অ্যান্ডি খুব ভয় পেয়ে যায় এবং তখনই তার বমি শুরু হয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে একটি কাঁচের বোতল খুঁজে পায়, যে কাঁচের বোতলটা সে জার্বোর বাড়িতে দেখেছিল। এরপর অ্যান্ডি ওই কাঁচের বোতলটি তার সাথে রেখে দেয়। অ্যান্ডি যখন রুমে বসে ভাবছিল যে এখন কি করা যায়, তখন হঠাৎ করেই সে লাইলার পায়ের আওয়াজ শুনতে পায়। সে কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। এরপর লাইলা বাইরে থেকে দরজাটা লক করে দেয়, কিন্তু অ্যান্ডি কোনো কিছু না ভেবে হানুমকে ডেকে পাঠায় এবং বলে যে কোনোভাবেই দরজার চাবিটা ম্যানেজ করে দিতে। অ্যান্ডির কথা মতো হানু চাবি নিয়ে চলে আসে, কিন্তু হঠাৎ করেই সেখানে লাইলা চলে আসে আর হানুমকে একটা চড় মারার অভিনয় করে। এরপর আমরা দেখতে পাই যে হানু পিছন থেকে অ্যান্ডির মাথায় আঘাত করে আর অ্যান্ডি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হানু লাইলা মিলে অ্যান্ডি আর ডাইনাকে তাদের বেসমেন্টে আটকে রেখেছে। এমন সময় অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। সে লাইলাকে জিজ্ঞাসা করে যে আমরা তোমার কি ক্ষতি করেছি। এটা শোনার পর লাইলা তাকে বলে তোমার মা মোটেও একজন ভালো মানুষ নয়, তোমার মায়ের জন্য আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে শ্রী এবং লাইলা খুব ভালো বন্ধু ছিল এবং লাইলা হারমানের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে লাইলা প্রেগনেন্ট হয়ে যায়। অন্যদিকে শ্রী হারমানের প্রেমে পড়ে গিয়েছিল, তাই কালো জাদু করে সে হারমানকে নিজের বশে করে নেয়। এর কিছুদিন পর হারমান ও শ্রী দুজনেই বিয়ে করে ফেলে। অন্যদিকে লাইলা প্রেগনেন্ট ছিল, তাই সমাজের কিছু লোক তাকে আজে বাজে কথা বলতে থাকে, যে কথাগুলো লাইলার মনে খুব কষ্ট দিয়েছিল। এরপর কোনো কিছু না ভেবে সে একটা গ্রামে এসে থাকতে শুরু করে। এরপর দেখা যায় বিভৎস চেহারা নিয়ে শ্রী তখন লাইলার কথা মতো সমস্ত কাজ করছিল এবং ডাইনার সাথেও ভয়ানক কালো জাদু করা হয়েছিল, যার ফলে ডাইনা নিজেই নিজের গলায় ফাঁসি লাগাতে চায়। এটা দেখে শ্রী আর অ্যান্ডি খুব কাঁদতে থাকে এবং লাইলার কাছে মা এবং ছেলে ক্ষমা চায়, কিন্তু লাইলা কোনোভাবেই তাদেরকে ক্ষমা করতে চায় না এবং সে হঠাৎ করেই বলে ওঠে তোমাদের সবাইকে এখন মরতে হবে। অন্যদিকে শ্রী এখন পজেস
সে চলে যায় জারবোর কবরে এবং ভয়ানকভাবে সে কবরের ভিতরে নিজেই নিজের শরীরকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছিল। ওইদিকে অ্যান্ডি কোনোভাবে হাতের বাঁধনটা খুলে ফেলে এবং আগে থেকেই লাইলা এবং হানুমের ব্যবহার করা কাপড়ের টুকরো ওই কাঁচের বোতলে ভরে রেখেছিল। এরপর হানুম যখন অ্যান্ডির পাশে আসে তখন অ্যান্ডি তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং তার মা লাইলাকেও লাথি মারে। এরপর ওই কাঁচের বোতলটা আগুনের মধ্যে ফেলে দেয়, কারণ ওই কাপড়ের টুকরোটা মা এবং দুজনেই ব্যবহার করেছিল, তাই তাদের সমস্ত কালো জাদু আগুনে পুড়ে এখানেই শেষ হয়ে যায়। অ্যান্ডি তখন তার বোন ডাইনাকে বাড়ির বাইরে নিয়ে আসে আর তার মাকে বাড়ির বাইরের ওই জঙ্গলের ভিতরে খুঁজতে থাকে, কারণ তাদের মা চলে এসেছিল ওই কবরের ভিতরে। এরপর অ্যান্ডি আর ডাইনা মিলে তাদের মাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। মুভির একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে একজন লোক অ্যাম্বুলেন্সে করে হানুম এবং লাইলাকে নিয়ে যাচ্ছিল এবং এটা কেউ নয়, সেলিম। এবং এই সেলিম সিরির বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লাইলাকে দিয়ে কালো জাদু করতে সাহায্য করেছিল এবং অ্যাম্বুলেন্সের ভিতর থেকে লাইলার হাতটা বাইরে বেরিয়ে আসে। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি ওটাও এক্সপ্লেইন করে দিব।